আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমরা যেন আবার পরাধীন হতে যাচ্ছি। বাংলাদেশের পাপেট হাসিনা সরকার আজ ইসলাম তথা বাংলাদেশের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ ঘোষণা করছে। হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, কিলার বাহিনী রাতের আঁধারে দিনের সূর্যের আলোয় একের পর এক মানুষ হত্যা করে চলছে। বিশ্বের নিন্দা আর বাংলাদেশের জনগণের ঘৃণা নিয়ে এই পাপেট সরকার আজ দেশে আরেকবার বাকশাল কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আপনারা জানেন, মাত্র 12 দিন আগে সাভার গণহত্যার মাধ্যমে এই সরকারের নগ্নরূপ আরেকবার প্রকাশ পেয়েছে। ছাত্রলীগের গুন্ডা নেতা সেদিনকা বিএনপির হরতাল প্রতিরোধের ডাক দিয়ে শ্রমিকদের জোর করে কারখানায় এনে এই হরতালের প্রতিবাদ করার জন্য সেদিনকে তাদেরকে ব্যবহার করেছিল। আর মিথ্যাবাদী স্বৈরাচারী হাসিনা সরকার সেই অপবাদ ঘোচানোর জন্য তার সেই ছাত্রলীগের নেতাকে বলছে সে আমাদের দলের কেউ না। বিশ্বের সমস্ত মানুষ আজ এই মিথ্যার বিরুদ্ধে সোচ্চার। আমরা জানি কত লাশ গুম করা হয়েছে, তার সঠিক তথ্য দেওয়া হয়নি। এরপরেও এই সরকারের কোনো লজ্জা হয়নি, তারা কোনো অবস্থাতেই স্বীকার করতে রাজি না, এইটা তাদের ব্যর্থতা। সে যাক, আপনারা রিসেন্টলি ঘটনা তো জানতে পারছেন। আজ গতকাল বাংলাদেশ হেফাজত ইসলামের তৌহিদি জনতা যে অহিংস আন্দোলন করে যাচ্ছে, সেই অহিংস অপরাধের মাধ্যমে তাদের দাবি দাওয়া পূরণের জন্য সরকারকে অনুরোধ করছে। তারা ঘোষণা করেছে যে আমরা কোনো হিংসা বিদ্বেষের মধ্যে নাই, আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন করতে যাচ্ছি, আমরা শুধু সরকারের কাছে অনুরোধ করব আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটায়নি, কোনো রকম গাড়ি ভাঙচুর করে নেই। কিন্তু এই পেটোয়া বাহিনী এবং হাসিনার সোনার ছেলেরা গুন্ডা বাহিনী মিলে এই তৌহিদি জনতার উপর অতর্কিত আক্রমণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত রাত্রে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই তৌহিদি ইসলাম প্রিয় ভাই বোনদের উপরে। তারা সেই লরি চালিয়ে দিয়েছে, সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, যাতে পত্রিকা এবং সাংবাদিকরা এর কোনো হদিস রাখতে না পারে, বিদেশিরা যেন জানতে না পারে এভাবে অত্যাচার করা হচ্ছে। তাই আমরা বলবো যে এই খুনি সরকার, এই জালেম সরকার, এই ইসলাম বিদ্বেষী সরকার, ভারতের পুতুল সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকার জন্য তাদেরকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত না। আমরা যেখান থেকে যে পারি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশে এর বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানিয়ে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা জানেন, নির্দোষে মিথ্যা মামলা দিয়ে আজ প্রধান বিরোধী দল, সমস্ত বিরোধী দলের প্রধান কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা, লুণ্ঠন,
গাড়ি ভাঙচুরের মামলায় আটক রেখে নির্ভরভাবে অত্যাচার চালিয়েছে, তাদেরকে রিমান্ডে নিয়েছে। কিন্তু আমি বলতে চাই, হাসিনা, তোমাকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন কেউই ফেরাবার থাকবে না তোমাকে। আপনারা জানেন আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই বিশৃঙ্খলার মূল হোতা এই পাপেট গভর্নমেন্ট। শাহবাগী নাস্তিকরা মাসের পর মাস মেইন সড়ক অবরোধ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে পুলিশ কোনো বাধা দেয়নি, বরং পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। গতকালও দেখেছি আমি এই জালিম সরকারের আর এক এজেন্ট শাহবাগীরা গতকাল লাঠি মিছিল করেছে। এই লাঠি মিছিলের অগ্রভাগে ছিল এই সরকারের পেটোয়া বাহিনী। তারা তাদেরকে পাহারা দিয়ে হেফাজতে মিছিল করার সুযোগ দিয়েছে। তাইলে আমাদের তৌহিদি জনতার দোষ কি? তারা কেন তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারবে না? তাদের উপরে কেন গুলি চালানো হবে? তাই আমরা বলবো যে এই অত্যাচারী জালিম সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, আন্দোলনে শরিক হতে হবে। আর আমি একটা কথা বলবো, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তাদেরকে সব জায়গায় জাতীয়তাবাদের কথা বলতে হবে। কোনো নাস্তিক অপরাজিত শক্তি দালালদের ভয়ে আমরা অনুষ্ঠানে বসে শুধু শেখ মুজিবের গুণগান গাবো আর আমরা জাতীয়তাবাদের কথা বলবো, এটা হতে পারে না। আমরা সবাইকে আহ্বান জানাবো, যে যেখানে যে অবস্থায় কথা বলবেন অন্তত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান স্বাধীনতা সংগ্রামে আছে সেটা যেন প্রকাশ পায়। বঙ্গবন্ধু বাংলাদেশের নয়, আওয়ামী লীগের বঙ্গবন্ধু। জাতির পিতা আওয়ামী লীগের, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিব নয়। তাই আমি আমাদের সকল নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা যেন এই কথাটা অন্তত বলেন। তারা যদি মনে করেন যে শেখ মুজিবের গুণগান গাওয়া দরকার এই জায়গায়, তাহলে গুণগান গাবেন, কিন্তু তার সাথেও যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বললেন যে সিএনএনকে বাংলাদেশে যাওয়ার কোনো ভিসা দেওয়া হয়নি। তখন প্রধানমন্ত্রী এমন ভাব দেখালেন যে উনি খবরটা জানেনই না, আকাশ থেকে পড়ার মতো। উনি উত্তর দিলেন, রিয়ালি? তো যখন কৃষ্ণারায়ণ বললেন যে ইয়েস, তো তখন প্রধানমন্ত্রী বললেন, দেন হাউ কাম আই এম ইন্টারভিউইং উইথ ইউ? তো এই ধরনের ইম্যাচিউর অ্যান্সার যিনি দিতে পারেন, তিনি একটা রাষ্ট্র কিভাবে চালনা করেন? আর এরকম যে বাংলাদেশের যে এখন বর্তমান সমস্যা চলছে, এগুলোর সমাধানই বা উনি কিভাবে করবেন? আমার সন্দেহ হয় যে উনি আসলে সাধারণ মানুষের পর্যায়ে আছেন কিনা। তো যাই হোক, সেই ইন্টারভিউতে তিনি কিন্তু একটারও দায়িত্ব নেন নাই। বলতে পারতেন যে এটা অনেক আমাদের কিছু কিছু ফেলিউর ছিল, আমরা পরবর্তীতে শুধরানোর চেষ্টা করব। ওগুলো কিছুই উনি বলেন না। উনি বললেন যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এবং উনি তুলনা করলেন যে আমেরিকাতে কিছুদিন আগে যে টেক্সাসে যে ওয়াকোতে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে এক্সপ্লোশন, তো উনি ওইটার সাথে কম্পেয়ার করলেন। তো ওয়াকোতে যেটা হয়েছিল ওটা একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, ওখানে একটা এক্সপ্লোশন, এবং অ্যাক্সিডেন্ট মানে যেটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ওটা হতে পারে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এই যে দালানটা যেটা ধসে পড়লো, ওখানে ফাটল দেখা দিয়েছিল বড়, এবং ইঞ্জিনিয়াররা কিন্তু বারণ করেছে যে এখানে কেউ যেন না যায়। তাহলে এটা কিভাবে একটা দুর্ঘটনা হয়? এটা যদি দুর্ঘটনা হয় তাহলে তো আমাদের দুর্ঘটনার সংজ্ঞাটা বদলে দিতে হবে।
তো যাই হোক, গার্মেন্টস ফ্যাক্টরিটা আমি মনে করি একটা হুমকির সম্মুখীন বর্তমানে। কারণ এটা নিয়ে আমি ডিসেম্বর মাসে একটু কথা বলেছিলাম, যখন আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল। তো তখন আমি বলেছিলাম যে গার্মেন্টস ফ্যাক্টরি আসলে বাংলাদেশের 80% আর শতকরা 80% বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উপার্জন বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশের 4 থেকে 4.5 হাজার মতো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তার মধ্যে কর্মীর সংখ্যা মনে হয় 3.5 মিলিয়ন, এবং তাদের উপরে তারও ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার আছেন। তো এই শিল্পকে কেন্দ্র করে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এটা সত্যি আমাদের জন্য একটা চিন্তার বিষয়। এবং এই যে যখনই দুর্ঘটনা ঘটে তখনই অনেক কিছু শোনা যায় যে প্রতিকার হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না, জাস্ট একটা ব্লাফিং আর কি যেটা বলে সেটা চলছে আমি মনে করি। তো আর দেশের যে বর্তমান অবস্থা, আপনারা অনেকেই আজকে টিভি দেখেছেন, আমিও দুপুরবেলা সামান্য একটু দেখছি, তো খুবই ভয়াবহ অবস্থা। জানি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তা আশা করি এই পরিস্থিতিতে যারা ন্যায়ের পক্ষে আছে তারা বিজয়ী হবে, এবং যারা অন্যায়ভাবে গণতন্ত্রকে নিষ্পেষিত করে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে তাদের পরাজয় হবে। এবং আমি মনে করি এই পরাজয় অনিবার্য। এবং জনাব সঞ্জীব চৌধুরী, আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনি বস্টন এসেছিলেন গত বছর কোনো এক সময়, আমরা দারুল কাবাব রেস্টুরেন্টে আপনার সাথে অনেকক্ষণ আলোচনা করেছি, এবং তখন আপনি বস্টনের প্রবাসীদের অনেক প্রশংসা করেছেন। এবং আপনি একটা পত্রিকা মনে রিপোর্ট দিয়েছিলেন কিছুদিন আগে যে বস্টন বাংলাদেশিরা যে মিলেমিশে এত সুন্দরভাবে থাকতে পারে, এটা যদি আপনারা দেখতে চান আপনাদের যেতে হবে যুক্তরাষ্ট্রের বস্টন শহরে। এবং আপনাকে আমাদের প্রবাসী বাংলাদেশি সম্বন্ধে, বাংলাদেশি আমেরিকানদের সম্বন্ধে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমিও আজকে আসলে অনেক উদ্গ্রীব হয়ে আছি। জনাব সঞ্জীব চৌধুরীর মুখে অনেক সুন্দর সুন্দর কথা শুনবো, ওনার কাছ থেকে শুনবো যে এই সংকট থেকে উত্তরণের উপায় কি কি আছে, এবং আমাদের প্রধান অতিথি মিসেস হাসনা জসিমউদ্দিন মওদুদ, ওনার কাছেও শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। মিস্টার মওদুদ আহমেদ, তার মতো বাংলাদেশে এত সিনিয়র নেতা, বাংলাদেশের যত কোয়ালিটি নেতাদের ভিতরে উনি একজন। তাকে অ্যারেস্ট করছে, উনি নাকি কি ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে। কে দেখছে তাকে সে গাড়ি ভাঙচুর করছে? এইভাবে বিএনপি এবং বিরোধী দলের নেতা নেত্রীদের অ্যারেস্ট করতেছে, তাদেরকে জেলে নিয়ে রাখছে, তাদেরকে এখনো ডিটেনশনে নিতেছে। এই ধরনের অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর করতেছে। তো এইগুলোর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। আর আমি সংক্ষিপ্ত একটা কথা বলে আমি আসলে বক্তব্য দিতেছি না, আমি হোস্ট। আমাদের বাংলাদেশে যারা আছেন, এখানে অনেকেই আমাদের আছেন, আমরা অনেকেই এটা বলি, আমি জানি না, আমি কাউকে মেন করে বলতেছি না। কেউ বলে আমরা প্রো ইন্ডিয়ান, কেউ বলে আমরা প্রো পাকিস্তানি। আমি সবাইকে অনুরোধ করব, এই প্রো ইন্ডিয়ান আর প্রো পাকিস্তানি, প্রো শ্রীলঙ্কান আর প্রো যাই হয়ে থাকে, এগুলো সাইরা আমরা প্রো বাংলাদেশি হই। আপনাদের সবারই অনুরোধ এটা আমি করব। যারা হিন্দু আছেন তাদেরকে বলবো, যারা মুসলমান আছেন তাদেরকে বলবো, যারা বৌদ্ধ আছেন আমি তাদেরকে বলবো, সবাইকে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। আমি এই কিছুদিন আগে আমি সঞ্জিত দাদার সাথে আসতেছিলাম, তখন ওনার সাথে আমি কয়েকটা পয়েন্ট আমি বলছি। ওনার মতো বড় নেতা আমিও না, বা উনি অনেক জ্ঞানী মানুষ, ওনাকে জ্ঞান দেওয়ার মতো আমার সেই যোগ্যতা আমার নাই। বাট তারপর ওনাকে বলতেছিলাম যে বাংলাদেশে এখন 16 কোটি মানুষ যদি হয়ে থাকে, উনি বলতেছিল যে 15% হলো বাংলাদেশের অন্য ধর্মের, 85% মনে করেন আমরা মুসলমান। কিন্তু 15% যদি তুমি কাউন্ট করেন, তার ভিতরে 10% একটি হিন্দু হবে। আর 10% হিন্দু হইলে 1,60,00,000 মানুষ, 1,60,00,000 মানুষ হিন্দু। আর যদি 15% ধরেন তাহলে কত হবে? আরো বেশি হবে সব ধর্মের মিলাইয়া। কিন্তু আজকে পর্যন্ত কোথায় শুনছেন বাংলাদেশে যে একটা হিন্দু এই কোনারে আজকে 5 জন মারা গেছে, ওইখানে বৌদ্ধ মারা গেছে, যা মারা যায়। আর যত বিশৃঙ্খলা বাংলাদেশে যেটা মুসলমানদের মধ্যে হইতেছে, ভাই ভাইরে মারতেছে, আওয়ামী লীগ মারতেছে, বিএনপি মারতেছে। তো বাংলাদেশে এই ধরনের কোনো কার্যক্রম নাই, আর বাংলাদেশে এইটা হচ্ছে না। এই গভর্নমেন্ট, এই সরকার শুধু আমাদের বাংলাদেশের মান নিচু করার জন্য এই ধরনের প্রচার চালাচ্ছে। তো আমি সবার কাছে আমার অনুরোধ,
যারা আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা নিতেছি, বাংলাদেশের বড় হচ্ছি, প্রথমে বাংলাদেশের কথা ভাইবা আমরা পুরো ইন্ডিয়ান হই পরে, আর পুরো পাকিস্তানি হই, পুরো আমাদের কোনো দরকারই নেই। ইন্ডিয়া কোনোদিন আমাদের সহযোগিতা করবে না, পাকিস্তানের মধ্যে আমাদের সহযোগিতা করবে না। তো এই জন্য সবাইকে এই অনুরোধটা আমি জানাবো, আপনারা প্লিজ বাংলাদেশের কথা ভাইবা আপনারা। এই ক্রিস্টিয়ান আমানপুরের সঙ্গে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে ভাষণ দিয়েছেন, যে কথা বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন, এটা কোনো সভ্য সমাজের, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের, ঐতিহ্যবাহী দেশের, যারা সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি, গর্ব করি, সেই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে দেওয়া সম্ভব না। তিনি কোনো একটা সন্তোষজনক জবাব দিতে পারেননি, শুধু ক্রিস্টিয়ান আমানপুরের কাছে না, সমস্ত বিশ্ববাসীর কাছে আমাদেরকে হতভম্ব করে দিয়েছেন যে উনি কি বলছেন। প্রধানমন্ত্রী ইংরেজির দক্ষতা আমি বাদই দিলাম, সামান্যতম ভদ্রতা জ্ঞানও নাই। বারবার উনি বলছেন লুক 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 লিসেন, ইউ আর রং, ইউ আর রং। কোন বিশ্ববিখ্যাত সাংবাদিককে এভাবে প্রশ্ন করা কোন দেশের প্রধানমন্ত্রীর পক্ষে আমার না। আমি আজ 20 বছর থেকে ক্রিস্টিয়ান আমানপুর যেখানেই যান, যেখানেই জেনে ক্রাইসিস হয়, সেখানেই পরের দিন 3 দিন পরে আমি বলি যে কোন প্লেনে এত তাড়াতাড়ি উনি ওখানে গেলেন কেমনে। উনি সেটা কভার করেন। উনার ইংরেজি, উনার ইন্টারভিউ বিশ্ববিখ্যাত, আন্তর্জাতিক, এটা সারপ্রাইজিং, অ্যামেজিং। তার সঙ্গে কথা কি করে বলতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী জানেন না। এতদিন আমরা বলেছি আপনাদেরকে বারবার এই মঞ্চ থেকে যে তার বাংলা, তার বকাবকি, তার সেই প্রধানমন্ত্রী, আমাদের বিরোধী দলীয় নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে তিনি ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেন, কোনো ইস্যু ছাড়া সবসময় তিনি একটা উন্মাদের মতো তিনি সমালোচনা করেন, যার কোনো অস্তিত্ব নাই, সত্যতা নাই। একটা দেশের সরকারের প্রধান হওয়ার মতো লোকের মুখ থেকে এরকম কথা আসার কথা না। আমরা বলেছি অত্যন্ত নন পাবলিক ফিগার হিসেবে তিনি সবসময় বিরোধী দলকে, আজ 2 বছর থেকে তিনি বারবার বলছেন, যে কথাই উনি বলেন যুদ্ধবাদীদের বিচার বন্ধ করার জন্য তিনি করছেন, আন্দোলন করছেন। ওনাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন, আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছেন। যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কেন দেওয়া হয়েছিল জিয়াউর রহমানকে আপনি জানেন। আমি দেখেছি, আমার পত্রিকার খবর মনে আছে, প্রতিদিন জিয়াউর রহমান সাহেব সেই আন্তর্জাতিক বিমানবন্দরে না যে অন্য কোনো কাজে যেতেন না। চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তিনি ইনস্ট্রাকশন দিয়ে যেতেন। আর যে রাষ্ট্রপ্রধান দিন রাত এরকম যে আন্তর্জাতিক বিমানবন্দর সময় মতো ভালো মেটেরিয়াল দিয়ে যেন সম্পূর্ণ হয়, তার তাগিদ পেলে আপনারা বুঝতেই পারেন চিফ ইঞ্জিনিয়ারের বোধহয় সবসময় বাথরুম চেপে যেত। আর সেই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আপনি পরিবর্তন করে দিয়েছেন। আপনি মিন, আপনি নিচু, আপনার মধ্যে দেশপ্রেম নেই। তারপরে আপনারা দেখেছেন শাহবাগী আন্দোলনের কথা। শাহবাগী আন্দোলন মাসের পর মাস খরচ বহন করে তাদেরকে লেলিয়ে দিয়েছেন। আর বাংলাদেশের মুসলমানরা তাদের ধর্ম এবং তাদের অধিকারের কথা বলে কোথাও কোনো পারমিশন পায় না। কালকেও অনেক দেরিতে পারমিশন দিয়েছে। মুসলমানরা, 6টা, অন্য ধর্মেরাও, সব মুসলমানরাও পায় না, অন্য ধর্মেরই এত নিগৃহীত, মহিলারা নিগৃহীত। সব সময় সেটা আপনার দল যারা না করে তাদেরকে আপনার পর্যস্ত করার জন্য, তাদেরকে দমন করার জন্য, বিরোধী দলের কথা দমন করার জন্য, ভবিষ্যতে যেন আর কোনো বিরোধী দল না থাকে। অশেষ রহমতের বলে 1975 সনের জগদ্দল পাথরের সরকার থেকে আমরা বেঁচেছিলাম। বহুবার এই মঞ্চ থেকে আমি বলেছি, 75-এর আগে আমরা 14 টাকা সের চাউল কিনে খেয়েছি। কোথায়? রাজশাহীর তালাইমারি বাজারে, বিনোদপুরে। সেই টাকা, সেই চাউলের দাম ছিল 1 টাকা 16 ডিসেম্বরে 1971 সনে। সমস্ত কিছু লুঙ্গি, শাড়ির দাম যেখানে 10 টাকা 6 টাকার লুঙ্গি 6 টাকা, সেটা 35 টাকা 40 টাকা হয়েছিল। শিক্ষা কমিশন, পে কমিশন, সৎ লোকদের, লেকচারারদের বেতন যেখানে 500 টাকা করেছিল আইয়ুব খান, সেই বেতন কমিয়ে সেই সরকার 450 টাকা, 375 টাকা করেছিলেন। কারণ সবকে নাকি সমান করেছেন, 10টা স্কেল করেছেন।
কিন্তু তাদের যে দুর্নীতি, বাকশালীদের দুর্নীতি, গাজী গোলাম মোস্তফার দুর্নীতি, সেই শেখ মনির দুর্নীতি, আপনি শেখ কামালের দুর্নীতি কথা আপনারা জানেন। ইতিহাসে যদি যান, অতীতে যদি যান, বর্তমানে আবার এই সরকার জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছে। আমাদের কান্নায় ভেসে যায় আমাদের লিভিং রুমে টেলিভিশন দেখতে যে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। কেন? আপনার ব্যর্থতার জন্য, আপনাদের সরকারের একগুয়েমির জন্য, আপনাদের সরকারের আস্তিন গটিয়ে মারামারি করার মতো মন মানসিকতা। আপনারা জানেন মহিউদ্দিন খান আলমগীর এক উন্মাদ, আপনারা জানেন ইনু সাহেব আর এক উন্মাদ, আপনারা জানেন হানিফ সাহেব আর এক উন্মাদ। ইম্যাচিউর পলিটিশিয়ান এন্ড ইম্যাচিউর মিনিস্টার্স। বাংলাদেশে কি এর চেয়ে ভালো লোক মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে না? এর চেয়ে ভালো লোক কি দায়িত্ব নিতে পারে না? এই দলের এই সমস্ত লোকদের, এই সমস্ত মন্ত্রী মহোদয়দের কোন রকম এথিক্স ভ্যালুজ বলে কিছু জিনিস নেই। গণতন্ত্রে অধিকার দিতে চান না, গণতান্ত্রিক পরমত সহিষ্ণুতা পর্যন্ত নাই। সেই জন্য আমরা গতকালও শুনেছি, আজকেও শুনেছি, এখনো বোধহয় গুলি হচ্ছে, এখনো বোধহয় বন্দুক যুদ্ধ হচ্ছে বাইতুল মোকাররমের আশেপাশে, পল্টন ময়দানের আশেপাশে। আমরা শুনেছি 30-35 জন লোককে নিহত করেছে রাতের অন্ধকারে, সরকারি হিসেবে 4-5 জন বলে, আর টেলিভিশন দাবি করেছে 30-35 জন, হেফাজতে ইসলামও দাবি করেছে ওইরকম সংখ্যা। এর আগে দেশব্যাপী প্রায় 1500 থেকে 200 লোক হত্যা হয়েছে। আজ আপনারা সবাই জানেন, সবাই ইতিহাস পড়েন, আইয়ুব খানের আমল আমরা দেখেছি, ইয়াহিয়া খানের আমল দেখেছি, এরশাদের আমলও দেখেছি। 25শে মার্চের আগে কোন সরকার এভাবে নির্যাতন করে এত লোক হত্যা করে নাই। এটা কি গণতন্ত্র? বাকশালের সময়ে যেটা হয়েছে, চূড়ায় আমরা ভয়ে থাকতাম, যদি একটু সমালোচনা করতাম নিজের ঘরে, তারপরে সারা রাত আবার চিন্তা করতাম বাইরে থেকে বোধহয় কেউ শুনে ফেলেছে, তারপরে যে কোনো সময় নক করে নিয়ে যেতে পারে, সে আর ফেরত আসতো না। আমি ভয়ে থাকতাম রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের কোয়ার্টারে। আজ কত বছর আগে, 40-42 বছর আগের কথা এখনো মনে আছে। আমি বললাম যে ছাত্রও যদি এসে ধরে নিয়ে যায়, করার কিছু নেই। ছাত্ররা টিচারদেরকে ধরিয়ে দিত। স্বাধীন চেতা এরকম মনোভাবাপন্ন লোক থাকলে ভয়ে ত্রস্ত ছিল, রক্ষী বাহিনীর ভয়ে। এখন আবার সেই র্যাবের ভয়ে, এই আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে দেশে কোনো গণতান্ত্রিক বিকাশ বিরোধী মতামত মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। এটা অস্বীকার করতে পারবেন? এটা সরকার অস্বীকার করতে পারবেন? ইতিহাস কোনোদিন অস্বীকার করতে পারবে? এই সরকারকে অনতিবিলম্বে কি করে ক্ষমতার থেকে নামানো যায় আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ স্বাধীন সরকারের মাধ্যমে। কত বড় ভাওতাবাজি ইন্টারভিউ আপনারা দেখেছেন। উনি আমিনুল ইসলামরা চিনেন না, আমিনুল ইসলামের নাম হিলারি ক্লিন্টন জানে, তারপরে অ্যাম্বাসেডর উনি জানেন, উনাকে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা, উনার কাছে উনি শ্রমিক নেতাই না, উনাকে জানেন না। আর যে ক্ষতি হয়েছে এই দালান ধসে পড়ার জন্য, তার কথা তিনি কোনো দায় দায়িত্ব নেন না। তার কথায় উনি বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সবসময় হয়। যারা এখন বলে যে আমরা ওই রকম রানা, হাজার রানা রয়েছে সত্য, কিন্তু এই কথা যারা বলেন তারা এই সরকারের মদতদার কর্তা, তারা ওই রানাকে বাঁচাতে চান, তারা রানাকে আমরা জানি। কিন্তু এখন রানার দায়িত্বের জন্য 600 লোক, 1600 লোক হবে আমাদের দলের হিসাব মতে, 1600 লোক হবে যারা নিখোঁজ অথবা শহীদ হয়েছেন, আর 2000 লোককে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। তো এই জীবনগুলা যাওয়ার জন্য আপনার দলের লোক, সেই সোহেল রানা দায়ী, সেটা স্বীকার করেন না, ওনার দলের লোক না। এই জীবনগুলো যখন এটা হলো, কলাপস করলো বিল্ডিং, তখন সাথে সাথে কোনো রাষ্ট্রের সহায়তা চাওয়া হয়নি। দুঃখজনক হলো সত্য, কোনো চীনের সহায়তা চাওয়া হয়নি, পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়নি, ইংল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়নি। ইংল্যান্ড দিতে চেয়েছিল সাহায্য। 3rd ডেতে আপনার ইংল্যান্ড বলেছে, 3rd ডেতে যে কাজী জাফর আহমদ বলেছেন যে ইংল্যান্ড হিথ্রো এয়ারপোর্টে প্রস্তুত ছিল, তারা রিফিউজ করেছে। চিন্তা করতে পারেন
আজ 11 দিন এখনো লাশ উদ্ধার করা হচ্ছে। এটা কত অমানসিক, অমানবিক। মৃত্যুর জন্য দায়ী এই প্রধানমন্ত্রী, এই সরকার এবং সোহেল রানা এবং 2005 সনে এই বিল্ডিং হোক আর যাই হোক 9 তলা করা হয়েছে এই সরকারের সময়ে। এই সরকারের সময়ে পারমিশন নেওয়া হয়েছে পৌরসভা থেকে দাপট খাটিয়ে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, সকল চেয়ারম্যান, রাজুক, সংশ্লিষ্ট সকল সংগঠনের কর্মকর্তাদের যারা সিগনেচার করেছে এর পারমিশনের ব্যাপারে, নিচের থেকে উপর, উপর থেকে নিচে, আমরা সশত প্রকৃত বিচার চাই, শাস্তি চাই। কারো যাবজ্জীবন, কারো 12 বছর, কারো 13 বছর। এই অফিসারদের চাকরি তো যাবেই, 10 বছর 12 বছর করে জেলে থাকুক। তারপরে বাংলাদেশে যদি একটু টনক নড়ে সরকারি কর্মচারী কর্মকর্তাদের। সীমাবদ্ধ বাস্তিল দুর্গ অত্যন্ত শক্তিশালী দুর্গ ছিল, কিন্তু বাস্তুল দুর্গর পতন ঘটেছে। ফরাসি সম্রাট 1602 নিহত হয়েছে। আমি চাই না বাংলাদেশে তেমন ঘটনা ঘটুক, কিন্তু যারা এই ঘটনা থামাইতে পারে তাদের মাথায় যদি শয়তান ভর করে, করার কিছু নাই। সবাইকে ধন্যবাদ। হাতে যুদ্ধ করে বাংলাদেশকে সামনে এগিয়ে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুধু তিনি না, আরো অনেক নাম জানা নাম না জানা মুক্তিযোদ্ধা সবাইকে স্মরণ করি। আজকে আমাদের যদি শহীদ জিয়া যদি বিএনপি একটা এই যে সমস্ত সবাইকে নিয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা যদি এই যে জাতীয়তাবাদ পরিচয় যদি আমরা না পেতাম, তাহলে আজকে আমার মনে হয় যে আমাদের দেশ আরো বেশি বিভক্ত হতো, অথবা হয়তো আমরা সবাই বাঙালি পরিচয় পেতাম এবং আমাদের হয়তো তাতেই হয়তো আমরা খুশি থাকতাম। কিন্তু জিয়াউর রহমান সত্য উপলব্ধি করেছিলেন এবং তিনি জাতিকে কাছে এনেছিলেন, দ্বিখণ্ডিত জাতিকে তিনি একসঙ্গে এনেছিলেন এবং এটা অনেক কৌশল তিনি অবলম্বন করেছিলেন। কিন্তু আমি বলবো যে তার মতন একজন মুক্তিযোদ্ধাই পারে নিজের পরিবারকে ফেলে রেখে, ছেলেকে ফেলে রেখে, স্ত্রীকে ফেলে রেখে দেশকে মুক্ত করার জন্য জীবন পণ করে তিনি চলে যান। এবং সবাই আরো মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারাও তাই করেছেন। আজকে সেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করি। আমার দেশ বাংলাদেশ আজকে কত নিগৃহীত। আমাদের কোনো কিছু হলেই বাংলাদেশের, এই দেশে বিশেষ করে আমেরিকানরা বাংলাদেশের যে কি পলিটিক্স হচ্ছে এটা জানে না, কারণ আমরা ভালো করে কিন্তু আমরা বোঝাতে পারছি না। বাংলাদেশে এই মুহূর্তে একটি আন্দোলন, একটি দাবির জন্য বাংলাদেশে আজকে যে সহিংসতা হতে যাচ্ছে সেটা হলো যে আগামী নির্বাচন, এখন নির্বাচনের বছর, আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, এটা এমন কিছু দাবি না, এইভাবেই চলছিল, এইভাবেই গণতন্ত্র আমরা রক্ষা করতে পেরেছি। শুধুমাত্র যে আর্মি শাসন 2002 সনে 2007 যে আর্মির মাধ্যমে যে শাসন হয়েছিল আমরা কেউ ভুলি নাই। আইনের শাসন ছিল না এবং মাহমুদুর রহমান একমাত্র সাংবাদিক ছিলেন যিনি লিখেছেন তার জীবনের কোনো ভয় ভীতি উপেক্ষা করেন এবং তিনি, তার কোনো প্রয়োজন ছিল না সাংবাদিকতায় আসায়, কিন্তু উনি একজন দক্ষ লেখক এবং অত্যন্ত সুস্পষ্টভাবে তিনি যেন নিজেই একটা দায়িত্ব নিয়েছেন যে বাংলাদেশের কি হচ্ছে সবাইকে সেটা জানাবার জন্য। আমাদের আজকে এই যে গণতন্ত্রের সরকার, গণতান্ত্রিক উপায় নির্বাচিত যে সরকার এসেছে, সেই সরকার আওয়ামী লীগের সরকার একটা আর্মির সঙ্গেই, সেই কেয়ারটেকার গভর্নমেন্টে যে আর্মিরা ছিল তাদের সঙ্গেই বোঝাপড়া করে ক্ষমতায় এসেছে, না হলে এত সিট পাওয়ার কথা না। আমার স্বামী মওদুদ আহমেদ, যিনি ওই তার নির্বাচনী এলাকায়
30,000 ভোটের কমে কোনোদিন জিতে নাই ওবেদুল কাদের সাহেবের সঙ্গে। এবং আমি নিজে 2 বার ওবেদুল কাদের সাহেবের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমি একেবারে অরাজনৈতিক। আমি 80,000 ভোটে ওবেদুল কাদেরকে হারিয়েছি। সেই ভোটে মাত্র 1300 ভোটের ব্যবধানে মওদুদ সাহেব হেরেছিলেন এই গত নির্বাচনে। সুতরাং আমরা জানি কিভাবে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আমরা জানি, আমরা দেখেছি কোন নীল নকশার মাধ্যমে। এবং সেই জন্য কোনো বিচার হয় নাই। সেই জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধেও যেসব কেস ছিল সেই কেসগুলি উঠিয়ে নিয়েছে। কিন্তু আর বেগম জিয়া, তার ছেলে, তার পরিবার, এমনকি তার ছেলের শ্বশুর বাড়ির, তাদের বিরুদ্ধেও কেস ছিল মওদুদ সাহেব এবং সবাই নামে এত সব কেসে কি আপনারা হয়তো জানেন না কি করতে হয়। এদের যে হাজিরা দিতে হয় নিচের লোয়ার কোর্টের এখানে জজ সাহেবরা, কিছু বলতে চাই না, কিন্তু এরা সবাই আওয়ামী লীগার এবং তাদের বিচার দেওয়ার স্বাধীনতা আছে কিনা নাই। এবং এই গত যে আমি এখানে আসলাম 8 তারিখে, এবং ঠিক তখন মওদুদ সাহেবকে চলে যেতে হলো ঢাকায়। তিনি এসেছিলেন লন্ডনে চিকিৎসার জন্য, চিকিৎসা না করে তাকে চলে যেতে হলো যে তাকে হাজিরা দিতে হবে নিম্ন কোর্টে, নিচের আদালতে। কি তার বিরুদ্ধে ছিল যে তিনি যখন গণতন্ত্রের যে আন্দোলন চলছে এবং তার নির্বাচনী এলাকা বগুড়ায় 17 জন মহিলা পুরুষকে নির্মমভাবে পুলিশ হত্যা করেছে, সেখানে সেটার বিরুদ্ধে, সেই হত্যার বিরুদ্ধে, বগুড়ায় হত্যার বিরুদ্ধে ঢাকায় যে প্রসেশন হয় সেই প্রসেশনে মওদুদ সাহেব ছিলেন। তিনি সেটাতে লিড করেছিলেন এবং 5 মিনিটের মধ্যে সেই প্রসেশনের মধ্যে বোমা ফেলা হলো এবং গুলি করা হলো, পুলিশের রাবার গুলি। এবং তখনই সবাই মওদুদকে ঘিরে রেখেছে, আরও যারা নেতারা ছিলেন তাদের সঙ্গে যারা ছিলেন ঘিরে রেখেছে, এবং প্রত্যেকটা ছেলের গায়ে রাবার বুলেট লেগেছে। এবং সেই ছেলেগুলো, তাদের বিরুদ্ধে কেস, মওদুদের বিরুদ্ধে কেস, 6টা ক্রিমিনাল কেস, এবং চার্জশিট করা হয়েছে। কে? পুলিশ করেছে। এবং কি বলেছে যে পুলিশকে নাকি মেরেছে এবং গাড়ি ভেঙেছে, এবং একই দিনে সিকিউরিটি বলেন, যত কিছু, সব গার্মেন্টস ফ্যাক্টরি তো খারাপ না, কিন্তু সেখানে মিনিমাম সরকারের কি কোনো রোল নাই? আজকে আমাদের এই সব দেশে যে ধ্বংস হচ্ছে, দেশে অস্থিরতা হচ্ছে, কেন ধর্মঘট হচ্ছে? আমাদের এর রুট এটার ভিতরে যেতে হবে, কারণ জানতে হবে। আমেরিকার অ্যাম্বাসেডর বলে আমি ধর্মঘট পছন্দ করি না। আমি বলেছিলাম ধর্মঘটের কারণটা আপনি দেখেন, আপনি জানেন না কেন? আপনার জানা উচিত। এই আমিনুল ইসলামের কথা আপনারা বলেন, যে কোনো দল করতো না, একজন গার্মেন্টস শ্রমিক নেতা, তিনি তাকে নাই করে ফেলেছে, মেরে ফেলেছে, যেরকম আমাদের ইলিয়াস আলীকে মেরে ফেলেছে অথবা নাই করে দিয়েছে। আজকে বাংলাদেশ ভর্তি খালি মানুষ নিখোঁজ। আমরা খুব ভয়ে আছি, আতঙ্কে আছি যে কোন দিন খারাপ খবর আসবে, যে কেউ যে কোনো সময় নিখোঁজ হতে পারে। কারণ এইসব ছেলে যারা আজকে আওয়ামী লীগের ইয়াং যারা টার্ক বলে, তাদের হাতে অস্ত্র আছে, তাদের কত কিছু ভালো নাও লাগতে পারে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে। এটা একটা সাংঘাতিক ভয়ের কথা। আমাদের গার্মেন্টস আমাদের কিন্তু একটা বিরাট বিষয়। আমরা কোথায়? চীন দেশের পরেই আমরা 2 নম্বর সমস্ত বিশ্বে। বাংলাদেশ গার্মেন্টসের একটা বিরাট একটা গার্মেন্টসের ফ্যাক্টরি আমরা বানাই এবং সারা বিশ্বে এটাকে নিয়ে, এটা আমাদের গৌরবের ব্যাপার। আমাদের মেয়েরা তারা কত টাকা পায়? $40 মানে 40-এর নিচে, $38 মানে কত টাকা হয়? আজকে আমাদের মেয়েরা কেউ চাকরানি হতে চায় না। আপনি বাংলাদেশে কোনো চাকরানি পাবেন না, কোনো মেয়ে কাজ করতে আসে না। তারা না খেয়ে না দে নিগৃহীতা হয়ে, রেপড হয়ে, তবুও তারা গার্মেন্টসে কাজ করবে। কেন? তারা
আজকের যুগের আধুনিক মেয়ে, তারা কাজ করে বেঁচে থাকতে চায়, বাপ মার কাছে পয়সা দিতে চায়। তারা একটা ছেলে যেরকম কর্মক্ষম, ছেলের চাইতেও বেশি মূল্যবান। একটি মেয়ে একটি পরিবারের তারা দেখাশোনা করে। আজকে আপনারা ছবি দেখেছেন, ওয়াল স্ট্রিট জার্নালেও ছবি আসে যে কি ব্যথা মা বাবা ভাই বোন, কারণ এই মেয়েটি তাদের অন্নদাতা। এই মেয়েটি আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরায়। এই গরিব মেয়েটি, না খাওয়া মেয়েটি, সে হাতে নেল পলিশ পরে, একটুখানি হয়তো লিপস্টিক লাগায়, সে সকালবেলা সবার সঙ্গে যে সে কাজ করতে যায়, আর সে চুরি করবে ভেবে তাকে তালা দিয়ে রেখে দেওয়া হয়। আর ফায়ারের কোনো এসকেপ আছে কিনা এগুলো নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না। আজকে ফিরে যাই, এই সাভারে যেটা হয়েছে, এটা হতে বাধ্য ছিল। আরো অনেক দুর্ঘটনা অতীতে হয়েছে, আরো অনেক হবে। আমাদের কিছু করা উচিত। আমাদের যারা আমরা শিক্ষিত, আমরা যারা বিদেশি আছি, আমাদের লেট আস ওয়ার্ক ফর সাস্টেইনেবল গার্মেন্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ। শ্রীলঙ্কায় আছে গিল্ট ফ্রি গার্মেন্টস। সব দেশেই যারা যারা গার্মেন্টস করে তারা তাদের গার্মেন্টসের মেয়েদের রক্ষার জন্য একটা অর্গানাইজেশন করে। ইউনিয়ন না হোক, আমাদের কিছু করা উচিত। আমাদের গার্মেন্টসটা চলে গেলে তো আমাদের জন্য সেটা ঠিক না। আমরা তো জানি যে আমাদের কোটা নাই বলে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকরা, এমনকি পাকিস্তানও আমাদের উপর রাগ, পাকিস্তান ভারত এরা রাগ আমাদের উপর, কারণ আমাদের কোনো কোটা নাই। এবং তারা আমাদেরই ছেলেদের এখানে স্লিপিং পার্টনার হিসেবে রেখে নিজেরাই সব কোটার ভিত্তিতে সব আয়টায় করে। আর আমার যেই পার্টনার আছে তাকে হয়তো কিছু টাকা পয়সা দেয়। এটাকে ঠিক করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে। গার্মেন্টস আমাদের দেশে মুসলিম, আমাদের দেশে টেক্সটাইল হলো আমাদের ট্র্যাডিশন। এই টেক্সটাইল থেকেই আমরা এই গার্মেন্টসে এসেছি। এটা নতুন কোনো শিল্প না। আমাদের